বেশি মাছ চাষের ম্যাক্সিমাম তো বাড়ির পুকুর। এখন বাড়ির পুকুরগুলো দেখতে গেলে এরকমই বিষয় যে দেখবেন যে আমরা হয়তো অন্য কোনো পেশার সাথে যুক্ত রয়েছি, কেউ শিক্ষকতা করছি, কেউ দোকান আছে, কেউ ব্যবসা করছি, বাড়ি একটা পুকুর আছে, পুকুরে আমরা ওই টুকটাক মাঝে মধ্যে আলোচনাও করছিলেন, মাছ টাছ কাটছি। তারপরে যখন দেখলাম মাছের প্রোডাকশন মোটামুটি হচ্ছে, একটা মাছ ধরা হচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন দেখছি যে সমস্যা তৈরি হয়ে গেল, জলের উপর সবুজ সব পড়ে গেছে, বা জলটা ঘোলা হয়ে গেছে, বা মাছ মরতে শুরু করেছে, ঘা দেখা দিচ্ছে, তখন আমাদের একটু অস্বস্তি ফিল করে, তাই না? তখন আমরা মনে করি যে মাছের কি হলো, তখন আমরা এদিক ওদিক একটু ছোটাছুটি করলাম। হ্যাঁ, পাশাপাশি যিনি আছেন জিজ্ঞেস করলাম যে কি করলে হবে। কেউ পরামর্শ দিল যে সবুজ হয়ে গেছে, তো ওরকম 10 টাকার পুড়িয়া আছে, কিনে নিয়ে দিয়ে দিলেই সবুজ সব মরে যাবে, বা অমুক একটা প্যাকেট আছে, ওটা দিয়ে দিলে আপনার জলগুলা ঠিক হয়ে যাবে। এরকম করতে গিয়ে অনেকাংশে দেখা যায় যে কিছু বিপরীত হচ্ছে, আরও বেড়ে যাচ্ছে। তখন আমরা বাধ্য হয়ে অনেক সময় ব্লকে যাই, গিয়ে জিজ্ঞেস করে উনি বা না যেরকম আছে চলে যায়, এরকম ব্যবস্থা থাকে। আমাদের যে পুকুর রয়েছে আপনার 5 ভাই মিলে হোক বা নিজস্ব হোক, অথবা আপনার এমন ডোবা জাতীয় যেখানে আপনি ওই হাঁড়ি টাড়ি ফেলা হয়, এরকম আছে না, দেখবেন গ্রামের দিকে আমরা যেমন যাই, এলাকাতে যখন ঘুরি, এরকম অনেক ডোবা পড়ে আছে। বিষয় হচ্ছে যে আমাদের এই আপনার 2 ডেসিমেল হোক আর 5 ডেসিমেল কি 50 ডেসিমেলের 1 বিঘা কি 2 বিঘা, যত বড় পুকুর হোক না বা ছোট ডোবা হোক না কেন, আমাদের এই পুকুরটা হচ্ছে আমাদের সব থেকে বড় সম্পদ। এটা আমরা অনেক সময় রিয়েলাইজেশন করতে পারিও না। কেন সম্পদ বলা হলো? বলে যে আপনার মিনি ব্যাংক বলছে পুকুরকে। আপনি যদি ভাবেন যে আমার এখন কিছু টাকার দরকার, যদি আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা থাকে তবেই পাবো, এটা একটা বিষয়। দ্বিতীয়ত সেই টাকা তুলতে যেতেও আপনার যথেষ্ট সময় লাগে, গিয়ে অনলাইন যদি থাকে করে না। তো আমার ইনস্ট্যান্ট যদি টাকা লাগে, আমি আমার পুকুরে জাল দিয়ে সেই মাছটা আমি পুকুর পাড়েই বিক্রি করে দিতে পারি, এবং আমার ইনস্ট্যান্ট টাকা দিতে পারি। এরকম আর কোনো জায়গা নেই যেখানে আমাকে এত দ্রুত আমাকে আমার টাকার প্রয়োজন হলে টাকা দিতে পারি। এবং একটা চাষের ক্ষেত্রে আপনার, আমি যদি ধান চাষ বা অন্যান্য চাষের জায়গায় যাই, 1 বিঘা থেকে আমি যত করে ইনকাম করতে পারি, সেই জায়গায় 1 বিঘা যদি একটা পুকুর হয়, আমি ডবলেরও বেশি ইনকাম কিন্তু ওখান থেকে করা যায়, মানে পুকুর থেকে। সেই নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমরা যে ঘরোয়া একটা আড্ডা বলবো, এখানে আমরা যারা আছি প্রত্যেকেই বাড়ির পুকুর রয়েছে এবং অনেকেই অভিজ্ঞ রয়েছেন, অনেক বছর ধরে পুকুরে মাছ চাষ করেন। তো আমরা যদি আমাদের পুকুরটাকে যদি একটু বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে চাষ করতে পারি, তবে আমাদের মাছের যে উৎপাদন বা আমাদের যে বাড়ির যে চাহিদা, আমাদের বাজার যাওয়ার যে উদ্দেশ্যটা, সেটা কিন্তু আমরা পুকুরের থেকে মেটাতে পারি। সেই উদ্দেশ্যেই আমাদের এই আলোচনা। বিশেষ করে আমরা স্যার বললেন কম্পোজিট কালচারের উপরে জোর দেওয়ার কথা, আমরাও কম্পোজিট কালচার মানে মিশ্র চাষের উপরে জোর দিই, যে বিশেষ করে মিশ্র পদ্ধতিতে যদি চাষ করা যায়, তবে মাছের উৎপাদনটা আমরা অনেকটাই বেশি আমরা কিন্তু করতে পারি। তার আগে আমি বলি যে ধরুন আমরা অনেক সময় দেখি যে পুকুর সংস্কারের সময় অনেক পুকুর রয়েছে যেখানে আপনার সংস্কার করার জন্য আমরা বলি ওই মুয়া ফল দিয়ে মাছা মেরে ফেলা, বা অনেকে মুয়ার জায়গায় অনেক সময় কি করে বীজ জাতীয় অনেক সময় দিয়ে ফেলে, আমরা না বলি। কিন্তু দেখবেন পুকুর মারা হয় না, গ্রামের দিকে আমাদের পুকুর মারা হয় না। যখন পুকুর মারা হয় তখন একটা উৎসবের মতো হয়, কিন্তু পুকুর মারাটা যেন একটা উৎসবের মতো হয়। কারণ কি, তখন আপনার অনেক ধরনের যে আপনার আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো অনেক ধরনের মাছ আমাদের আবিষ্কার হয়ে যায়। এই মাছটা ছিল, আবার পুকুর সংস্কার হয়ে যাওয়ার পরেও পাখির মধ্যেও আবার দেখা যাচ্ছে ওখানে আপনার কি মাছ, টাকাল মাছ, তারপর শিঙি মাছ, বাম মাছ, সে মাছ পাওয়া যাচ্ছে। তারপরে আপনার মৌরলা পুঁটির কথা তো বাদ দেন, মানে পুকুর মারা মানে মৌরলা পুঁটি পাবেনই পাবেন, এবং যথেষ্ট। এবং আপনি পাবেন দেখি বাজারে গেলে এই মৌরলা পুঁটির দাম আকাশ ছোঁয়া, মানে ছোঁয়াই যায় না, এমন এতটাই দাম। এবং আপনারা যারা বয়স্করা আছেন জানেন যে এই মৌরলা পুঁটি মাছ এক সময় কিন্তু আমাছা হিসেবে বলবেন না, মোয়া কল দিয়ে মেরে ফেলা, একটু বাণিজ্যিক চাষে একটু আমাছা, হ্যাঁ, এই মাছগুলো মেরে ফেলা, বা অনেকে ছোট মাছ হিসেবে ছোট মাছ কিনে নিয়ে বাজার থেকে যাচ্ছে,
একটু লজ্জা পাচ্ছে, ছোট মাছ কিনে নিয়ে যাচ্ছে, বড় মাছ হয়েছে। কিন্তু এই যে আমরা এখন সবাই মুখে মাস্ক বেঁধে আছি আর বেশি পরিমাণে আমরা ওই খাচ্ছি ইমিউনিটি বাড়ানোর জন্য, এই ইমিউনিটি বাড়ানোর জন্য, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য সব থেকে কার্যকরী হচ্ছে আপনার এই ছোট ছোট মাছ। ছোট মাছের মধ্যে আপনার এই বয়স্করা বলুন বা আপনার একেবারে বাচ্চাদের বলুন, ভিটামিন, খনিজ পদার্থ যেগুলো আমাদের শরীর গঠনের জন্য, রোগ প্রতিরোধকের জন্য দরকার, সেগুলোই ছোট মাছের মধ্যেই থাকে। তা আমরা এই পুকুরগুলোকে যদি এমন পদ্ধতিতে চাষ করতে পারি যাতে আমাদের এই ছোট মাছেরও সংস্থান হয়, প্লাস যেটা এতক্ষণ আলোচনা করা হচ্ছিল যে আমরা কিছু বড় মাছ রুই, কাতলা, মৃগেল যেগুলো আমরা খেতে পছন্দ করি সেই মাছগুলো থাকে, তো কিভাবে আমরা করতে পারলে সেটা করতে পারি, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে এই পুকুরে আপনি দেখবেন, নিজের পুকুর কথা ভাবুন, এই কিছুদিন পরে পুকুরে হঠাৎ করে পানায় ভর্তি হয়ে গেল, হঠাৎ করে পুকুরের জলটা আপনার লালচে কালার চলে এসছে, ঘোলা হয়ে যাচ্ছে, মাছ বাড়ছে না, এগুলোর সমস্যা আমার যাতে সমাধান হয়, এই একই সাথে আমরা কিভাবে এবং ন্যূনতম আমি কিছু পরিশ্রম দিয়ে, ন্যূনতম পরিশ্রম এই জন্যই বলছি যে আমরা এখানে যারা আছি কেউ বাণিজ্যিকভাবে মাছ চাষের পেশার সাথে যুক্ত নই, আমাদের বাড়ির পুকুর আছে, সেটাকে আমরা একটা কিছু মানে উপকরণ দিয়ে যাতে সেটাকে আমরা উৎপাদন বাড়াতে পারি। আবার আমরা এমন একটা স্টেজেও নেই যে এখন ওই আমরা যেরকম পড়াশোনা করে ধরুন ওই 3-4 বছর যেরকম পড়াশোনা করে মাছ চাষে পড়েছি, আবার সেই পড়াশোনা করতে বসবো তো মাছ চাষ হওয়ার মতো জায়গাতে নেই। আমাকে ভাবতে হবে আমি কি পদ্ধতিতে, কোন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমি মাছের উৎপাদনটাও করতে পারবো এবং মাছগুলোকে ছোট মাছের ক্ষেত্রে যেটা আপনার এই মাছগুলো বলে স্মল ইন্ডিজিনাস স্পিসিস, স্মল ইন্ডিজিনাস স্পিসিস বলে। এর স্বভাব হচ্ছে সেলফ রিক্রুটিং স্পিসিস, মানে নিজেরাই নিজেদের বাচ্চা তৈরি করে। আপনি পুকুরের মধ্যে রুই মাছ ছেড়ে দিলে, কাতলা মাছ ছেড়ে দিলে কি সেই মাছ ওখানে ডিম পারে? পারে না। আমরা সকলেই জানি রুই, কাতলা এগুলো হচ্ছে আপনার নদীর মাছ, নদীতে ডিম পারে। আগে নদী থেকে ডিম পোনা সংগ্রহ করে আমরা পুকুরে ফেলতাম, এখন কি করছে না হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে ডিম পোনা তৈরি করছে। কিছু না, পুকুর যেটা সংস্কার করা 3-4 বছরে একবার পুকুর সংস্কার করলেন, সমস্ত পুকুর জল তুলে নিয়ে পুকুরে আপনার ওই 1 কিলো ডেসিমেল পিছু চুন দিয়ে, তারপরে আপনার মাটিটাকে ভালো করে রোদ লাগিয়ে ফাটল দিয়ে জল করে ব্রহ্মা কল দিয়ে পুকুর সংস্কার করায়। কিন্তু মধ্যবর্তীকালীন যখন আমরা সংস্কার হচ্ছে না, তখন এই অবাঞ্ছিত মাছ মারার জন্য, এই আগাছা মারার জন্য বা এই পানা মারার জন্য কোনো প্রকারের বীজ দেওয়া যাবে না। এই বীজ দেওয়াটাই হচ্ছে আপনার মাছের যে প্রাকৃতিক খাবার, একটু আগে আলোচনা করছিলেন যে বার্তদা, যে ওই উদ্ভিদ কণা, প্রাণী কণা, এই উদ্ভিদ কণা প্রাণীগুলো কণাগুলোকে মেরে ফেলে, ফলে মাছ কিন্তু বাড়তে পারে না। প্লাস এই ছোট ছোট মাছের যে বেঁচে থাকার জন্য যে মাছের যে উৎপাদনশীলতা, পুকুর উৎপাদনশীলতা বা মাছের বেঁচে থাকার জন্য যে উপকরণগুলো, সেগুলোকে কিন্তু বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। তাই জন্য কোনো প্রকারের বীজ দেওয়া যাবে না, এটা একটা কাজ। দ্বিতীয়ত হচ্ছে আপনি ধান জমি বিভিন্ন জায়গাতে যেখানে আপনার এই মৌরলা, পুঁটি, অল্প পরিমাণ মাছ যদি সংগ্রহ করে এনে পুকুরে আপনি যদি কিছু পরিমাণ মাছ ছেড়ে দেন, তারা আপনা আপনি ব্রিডিং করে মাছের সংখ্যাটা কিন্তু বাড়িয়ে ফেলতে পারে। এটা আমরা একটা জিনিস করতে পারি। দ্বিতীয়ত যেটা আলোচনা হচ্ছিল কম্পোজিট কালচারে মাছের সংখ্যা নিয়ে আলোচনা হয়ে গেছে, ওটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো না। সেটা হচ্ছে আপনার এই ডেসিমেলে 40টা আমরা ছাড়া হচ্ছে রুই, কাতলা, মৃগেলকে নিয়ে, সেটা ঠিক আছে। তার সাথে আমরা কিছু আপনার এই ছোটখাটো মাছগুলো ছেড়ে রাখলাম, যেখানে একসাথে আমরা কম্পোজিট মাছগুলো চাষ করতে পারি। মাগুর, শিঙি, কই এগুলো হচ্ছে আমরা জিওল মাছ, বললাম না পুকুর সংস্কারের সময় আমরা এই মাছগুলো পেয়ে যাই। তো এই মাছগুলোকে যখন আমরা প্রাথমিক পর্যায়ে আমরা পুকুরটাকে সংস্কার করা হয়ে গেছে বা মাছ ছাড়া প্রথম পর্যায়ে, তখন এই মাছগুলো আমরা করতে পারি কি না, আপনি ডাইরেক্ট পুকুরের মধ্যে না ছেড়ে, কারণ আপনি যখন মাগুর, শিঙি হ্যাচারি থেকে নিয়ে আসছেন তখন দেখবেন তার চারাগুলো সাইজগুলো অত্যন্ত ছোট সাইজ থাকে, ওই আপনার 1 গাঁট, বড় জোর 1.5 গাঁট, তার বেশি হয় না। তো একে আমি যদি পুকুর পাড়ে আমরা কি করতে পারি, আমাদের প্রত্যেক পুকুরে যে সিমেন্টের একটা ছোট চৌবাচ্চা বানিয়ে নিতে পারি, খুব একটা বেশি খরচ হয় না, সেটা অনেক পারপাসে কাজে লাগতে পারে। প্রথম পারপাসটা কি না, আমি এই ছোট সিএডিসি পাম্প আপনাদের কাছেই আছে, আমি সেখান থেকে কই, মাগুর, শিঙি কিছু মাছ ওখান থেকে নিয়ে আপনি চৌবাচ্চাতে ওই মাছটাকে নার্সারি করে নেন, ওই মাছ থেকে নার্সারি করে ফেললেন, পুকুরে তখন ছাড়লেন না।
মাছটা একটু বড় সাইজের হলো, তারপরে সেই মাছটাকে আপনি পুকুরে ছাড়ুন। কারণ ওই ছোট অবস্থায় মাছ ছাড়লে সব মাছের কিন্তু উৎপাদন আমরা পাবো না, কারণ ছোট মাছগুলো ওই আপনার ওই পরিবেশে বেঁচে থাকতে পারবে না। আর ওই যে চৌবাচ্চা, ওখানে কি করবো না, কিছু আমি ভাঙা কলসি, কিছু ওই কচুরিপানা পুকুরে অনেক বেশি হয়, সেগুলো আমি চৌবাচ্চা একটু সাইডে রেখে দিলাম। কচুরিপানার গায়ে কিছু পোকা তৈরি হয়, ওই মাছগুলোকে বেড়ে উঠতে পারে, বেড়ে উঠতে পারে। তো সেই হিসাবে আমি কিছু মাছ ওখানে বড় করে নিয়ে আমি ওই পুকুরের মধ্যে ছাড়লাম, এটা একটা কাজ। দ্বিতীয়ত হচ্ছে পুকুরে যে সরের কথা বলছিলাম, অনেক সময় আমরা চিন্তা করে যাই যে সবুজ সর হয়ে গেছে পুকুরের মধ্যে, তো কি করা যাবে? তখন প্রথমে মাথায় আসে কোনো একটা ওষুধ দিয়ে দিই, একসাথে কাজ হয়ে যাবে। একেবারে সেই ওষুধ দেওয়ার জায়গায় আমরা যাবো না, কারণ ওই সবুজ সর যে মারবে যে বিষটা, সেই বিষটা আপনার উদ্ভিদের যে প্রাকৃতিক খাদ্য, যা তখন আলোচনা হচ্ছে উদ্ভিদ কণা প্রাণী কণা, তাকেও মেরে ফেলবে, প্লাস ছোট ছোট মাছগুলোকে মেরে ফেলবে। তো করবো কি? সিলভার কাপ যদি আপনি মানে যেই অনুপাতে থাকা দরকার, বেশি মেলে আমরা বলি 8 পিস, আপনি 8 পিস সিলভার কাপ ছেড়ে রাখুন। সিলভার কাপ নিজের যা স্বভাব, এই হচ্ছে আমরা সবুজ কণাকে বেড়ে উঠতে পারি, আর সিলভার কাপ এমনিতে দ্রুত বাড়ে। একটা কাতলা সিলভার কাপ যদি একই সাইজে ছাড়েন, 4 মাস বাদে সিলভার কাপ আপনি 1 কিলো পেয়ে যাবেন। কাতলা তখনও আপনার 1 কিলো জায়গায় যাবে না, কারণ কাতলা অল্প অল্প করে বাড়ে, এটা তার ন্যাচারাল স্বভাব, কিছু করার। সিলভার কাপ কিছু আমাকে 8 পিস ছাড়তে হবে, সে ন্যাচারালি যে সবুজ সর রয়েছে সেগুলোকে পরিষ্কার রাখবে। তার আগে আমাকে ভাবতে হবে এই সবুজ সরটা কি জন্য তৈরি হচ্ছে। সবুজ সরটা তৈরি হচ্ছে পুকুরের তলাতে, এই আমাদের পুকুর পাড়ে যত গাছপালা রয়েছে তার পাতা টাতাগুলো পড়ে পচে গিয়ে ঠিকমতো লোড হয়। অনেক সময় আমরা সার যদি বেশি পরিমাণ সার দিয়ে দিই, ওই যে বিভিন্ন সার আছে, উদ্ভিজ্জ সার আমরা ব্যবহার করি, আপনার বিভিন্ন ফল জাতীয় সার বলুন বা আপনার গোবর সার বলুন, প্রাণীজ সার, এই সারের পরিমাণ যদি বেশি হয়ে যায়, বা অনেক সময় আমরা ওই মুরগি হাঁসের বীজটা নিয়ে ফেলি, সেগুলো যদি বেশি হয়ে যায়, তো অনেক সময় এই সবুজ সারটা কিন্তু অধিক তৈরি হয়ে যায়। তো এই সবুজ সার তৈরি হয়ে গেলে ইমিডিয়েট আমাকে এই সমস্ত সার প্রয়োগগুলো বন্ধ রাখতে হবে। গাছের পাতা টাতাগুলো পড়ছে কিনা সেই ব্যাপারে একটু নজর রাখতে হবে। অনেক সময় আমরা বলি যে গাছের আপনি পুকুর পাড়টাকে ওই রোদ লাগার জন্য গাছগুলো কেটে পরিষ্কার করে রাখেন, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক সময় হয় কি, সেই গাছটা হয়তো পাশের কোনো বাড়ির গাছের গাছ, আপনি কাটতে গেলেই মাটি লেগে যাবে। বা এমন হতে পারে যে সেই গাছটা আপনারই পরিবারের কেউ প্রয়োজনের জন্য লাগিয়েছে, খুব মায়া আছে, গাছটা কাটা যাবে না, এদিকে গাছের পাতা পড়লে অসুবিধা হচ্ছে। তো আমাকে প্র্যাকটিক্যাল সেন্স নিতে হবে। কি করা যেতে পারে? ইলিশের জাল খুব কম দামে আমাদের দিকে পাওয়া যায় না ইলিশের জাল, পরিত্যক্ত জালগুলো, সেই জাল নিয়ে আমরা গাছে ঢেকেও দিতে পারি, অথবা যেই পোর্শনটা গাছের পাতাগুলো পড়ছে পুকুরের ওপরে ঘাটের গাছটা শুধু ফাঁকা রাখলাম, বাকিটা আমি নেট পেতে দিলাম। কারণ এই গাছের পাতা, বিশেষ করে বাঁশ গাছের পাতা অত্যন্ত ক্ষতিকারক। বাঁশ গাছ অন্য পাতাগুলো কি পচে গিয়ে আমরা তাও সে সার তৈরি করে দিচ্ছি। বাঁশের পাতা আপনারা নিজেদের অভিজ্ঞতা জানেন, ও পাতা পচে না, সে কি হয় না, তলাতে একটা লেয়ার তৈরি করে দেয়, মাটি আর জলের মধ্যে একটা আস্তরণ, পলিথিনের মতো আস্তরণ তৈরি করে দেয়। সেই আস্তরণের ফলে কি হয়, উদ্ভিদের মানে পুকুরের যে রান্নাঘর, মানে আপনার যে মাটি, সেখান থেকে আপনার ওই এনপিকে, পটাশিয়াম, ফসফরাস মানে উপাদানগুলো নিয়ে উদ্ভিদ জন্মাচ্ছে, সে আর জন্মাতে পারে না, ফলে পুকুরের ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যায়। পুকুরটা আস্তে আস্তে আমরা কালচে রং হয়ে যাবে, বলেন না, ধোলাই যাচ্ছে, রং কালচে হয়ে যাচ্ছে। দুদিন পর দেখবেন ওই পোকার বিভিন্ন পোকা হয়ে যায়, পা দিচ্ছেন পুকুরে চুল করছে, হয় না, পুকুরের জল আমার একটা পুকুর হয়ে গেছে চুল করছে, এমন ধরনের পোকা তৈরি হয়ে গিয়েছে। আমরা বলি সেক্ষেত্রে কি না, আপনি ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং লবণ ভালো করে দ্রবণ মিশিয়ে যদি দেন পরপর, এবং ফ্রিকুয়েন্টলি দিতে হবে আপনাকে, 3-4 দিন অন্তর অন্তর, এরকম করে যদি একটা মাস দেয়, আস্তে আস্তে পুকুরটা আবার আগের পর্যায়ে রিস্টোর করে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে এই সমস্ত পাতা টাতা যেগুলো পড়ে সেগুলো যেন না পড়ে। অনেক সময় দেখি উপরে লাল সর তৈরি হয়ে গেছে পুকুরের মধ্যে, চিন্তা হয়ে গেল লাল সর হয়ে গেছে, কি করবো? প্রথমেই চিন্তা চলে আসে কিছু একটা আমি ওই বীজ জাতীয় দিয়ে আমি ক্লিয়ার করে নিই। ওই পথে একেবারেই যাওয়া যাবে না। আপনি পুকুরে যত কেমিক্যাল দেবেন, আমরা এই বাণিজ্যিকভাবে চাষ যারা করেন, ফিশারি যারা করেন, তাদেরও বলি যে আপনারা অজানা কেমিক্যাল দেবেন না। কারণ আমাদের যে আমরা এখনো বুঝতে পারছি যে মাছটা খাচ্ছি, সেটা যদি আমরা মানে আপনার মানে গুণগত স্বাস্থ্যকর মাছ না খাই, তবে কিন্তু আমাদের শরীরও ঠিক থাকবে না। তাই জন্য ওই অজানা কেমিক্যাল দিলে সবসময় যে মাছের উপকার হয় তা না, আমাদের নিজেরও কিন্তু অনেক সময় পুজো চলে আসে। লাল সরটা কি জন্য হয়? লাল সরটা দুটো কারণে হয়। একটা হচ্ছে যদি জলে আপনার আয়রনের পরিমাণ বেশি থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে এক প্রকার রেড অ্যালগি, মানে এই যে সবুজ কণা যেরকম দেখছেন উদ্ভিদ টাইপের, ওরকম আপনার লাল জাতীয় এক প্রকারের অ্যালগি থাকে, তার আধিক্য ঘটে গেলে ঘটে। সেটা আমাকে বুঝবো কি করে? অনেক সময় দেখবেন সকালের দিকে আপনার জলের কালারটা লালচে লাগছে, বিকেলের দিকে কালচে হয়ে গেছে, হয় না এরকম? অনেক সময় দেখা যায়
তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার যদি অ্যালগি রেড অ্যালগি টাইপের হয় খুব একটা চিন্তার বিষয় নেই, যদি অল্প পরিমাণে থাকে সে আস্তে আস্তে কেটে যায়, আর অধিক পরিমাণে যদি হয় বা এই যে ঘোলাতে টাইপের যদি হয় তখন আমরা বলি ফিটকিরি দিতে পারেন। ফিটকিরি আপনার ওই ডেসিমেলে 200-250 গ্রাম ফিটকিরি, ওটাকে একটা বস্তার মধ্যে দিয়ে ওই কিছু একটা হাতুড়ি দিয়ে পিটিয়ে ওটাকে ভালো করে আপনার একটু গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে পুকুরের জল নিয়ে নিলেন, দিয়ে ফিটকিরির জলটাকে ভালো করে যদি পুকুরে ছড়িয়ে দেওয়া যায় জলটা আস্তে আস্তে আপনার ওইগুলো কেটে যায়, পরিশুদ্ধ হয়। তারপরে আমি এই চুন যেরকম ব্যবহার করা আলোচনা হয়েছে আর আমি রিপিট করবো না, ওই চুন জল ভিজিয়ে গোটা পুকুরে ভালো করে দিলে আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা কেটে যায়। তো আমরা ওই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এই ধরুন জলটাকে পরিশুদ্ধ রাখার জন্য আমাদের গ্রামীণ এলাকাতে কলা গাছ অ্যাভেলেবেল। কলা গাছের আমরা কাণ্ড কেটে যদি ওটাকে ভেলা বানিয়ে নিতে পারি, এই যে আলোচনা হচ্ছিল আপনার সার দেওয়া, চুন দেওয়া বা পুকুরে বিভিন্ন পরিচর্যা করার জন্য, তো ভেলা কেটে যদি আমরা ভাসিয়ে রাখতে পারি, ওর যে নির্যাসটা বেরায় সেটা পুকুরের জলটাকে পরিশুদ্ধ রাখতে সাহায্য করে। খুব ভাবুন দেখি, ও আগেকার দিনে আমাদের কলা গাছের ভেলা ব্যবহার করে তো রাখা হতো বিভিন্ন দেওয়ার জন্য। এখন যদি ফিশারিগুলোতে এগুলো উঠে গেছে, আমরা ওই মুখো ব্যবহার করছি, হ্যাঁ সেটা ঠিক আছে আমরা ব্যবহার করছি, কিন্তু কলা গাছের ভেলাতে এই নির্যাসে কিন্তু আপনার এই গুণগুলো রয়েছে যেগুলো আমরা ব্যবহার করলে আমরা জলটাকে পরিশুদ্ধ রেখে আমরা কার্যগুলো করতে পারি। আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আমরা বাড়ির উপরে পরিচর্যার ক্ষেত্রে চুন দিচ্ছি, লবণ দিচ্ছি, এগুলোর সাথে জুস দেওয়ার একটা প্র্যাকটিস যদি আমরা রাখতে পারি। মাছের খাবারের বিষয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মাছের প্রাকৃতিক খাবার তো আপনার আলোচনা হচ্ছে, তার সাথে আমরা এই যে বাইরের খাবার দিই, আপনারা কেউ মনে করলেন বাজার থেকে একটু পিড়েই কিনে নিয়ে ছিটিয়ে দিলাম, কেউ মনে করলেন একটু কুড়ো নিয়ে দিয়ে দিলাম, কুড়ো দিয়ে দেন। এই যে কুড়োটা কোনটা, আপনার ধানের যে খোসা, তাই না, ধানের খোসা, এই কুড়োতে কোনোভাবেই কোনো পুষ্টিকর উপাদান একেবারেই নেই। আপনি প্রাণী সম্পদের ট্রেনিং এ যান, ওখানে আপনার বিএলডি সাহেবরা বলবেন যে এই যে গরুকে কুড়ো দেওয়া হয় কি জন্য বলুন তো, যাতে গরু বোঝে যে আমি খেলাম, আর এই গোবরটা নেওয়ার জন্য। ওতে কোনো পুষ্টি নেই, ওটা হচ্ছে ধানের খোসা। একেবারে যে ধানের খোসা বেরিয়ে যাওয়ার পরে যে চালটা থাকে না, সেই চাল আবার আমরাও যেটা খাই তাতেও আবার নেই। আমরা আবার চালটাকে মেশিনে দিয়ে একেবারে স্লিম করে দিলাম, সেই পালিশ করে দিলাম, করে একদম সাদা ধপধপে চকচকে হয়ে যাচ্ছে। সেই চালটাকেও কিন্তু তার থেকে বরং যে চালে আপনার এই হলুদ অংশটা লেগে থাকে, আমরা এখন একটু খাই না মোটা দানার চাল বলি, সেটাই সব থেকে ভালো। সেখানে আপনার মানে তাতে যে উপাদানগুলো রয়েছে আমরা না খাই, মাছকে যখন আমরা দেবো ওই দামি চাল দেওয়ার দরকার নেই, দেওয়ার দরকার নেই, ওই হলুদ লাগানোর যে চালটা সেটাকে আমরা চাষ করবো। তার সাথে আমরা বাদাম খোল বা সর্ষের খোল, যার কাছে যেটা পাওয়া যায়, বাদাম খোলের দাম একটু বেশি, এখন বোধহয় 40 টাকা 42 টাকা করে বোধহয় কিলো, সেখানে সর্ষের খোল যদি আপনার 20-22 টাকা কিলো পাওয়া যায় তো সর্ষের খোলই নিলাম, তবে 30 টাকা যাই হোক। তো আপনার বাদাম খোল নিলে একটু বেশি ভালো, কিছু বাদাম খোল, কিছু আপনার চালের গুঁড়ো, কিছু আপনার চিটে গুড় পাওয়া যায় না, ওই যেখানে ওই মানে ওই চিটে গুড় কিছু নিয়ে এলাম। আর আপনার ওই পাউরুটি যে বেকারি তৈরি করে সেখানে দেখবেন ইস্ট পাওয়া যায়, ইস্ট। এই উপাদান এই খাবার যে দেন সেটাকেই আলাদা, যে বলেছিলাম চৌবাচ্চা বানিয়ে নেওয়া, আগে আপনি ওইটা কই মাছের নার্সারি করেছিলেন, সেই চৌবাচ্চাতেই আপনি কি করলেন, বা যদি চৌবাচ্চা কোনো বানান একটা গ্রামে করলেন, ওই উপাদানগুলোকে 3 গুণ জল দিয়ে একটা জায়গাতে ভালো করে 48 ঘন্টা রেখে দেন ঢাকনা লাগিয়ে, সেটা পুরো ফার্মেন্টেড হয়ে যাবে, গেজিয়ে যাবে। ফার্মেন্টেড হয়ে যাওয়ার পরে সেইটা আপনি এবার সপ্তাহে কি 15 দিন অন্তর পুকুরে আপনি রোববার করে নিলেন, রোববার আমার ছুটির দিন, ছুটির দিনে পুকুরে ওই জুসটাকে গোটা ভালো করে পুকুরের জল দিয়ে মিশিয়ে ওইটা গোটা পুকুরে দিন। এটা আপনার কি হবে, এটা আপনার পুকুরের জলটা আপনার পরিশুদ্ধ থাকবে, প্ল্যাঙ্কটন পর্যাপ্ত পরিমাণ প্ল্যাঙ্কটন তৈরি হবে, পুকুরের তলায় যে সমস্ত পাতা আবর্জনাগুলো পড়েছিল সেইগুলো কি হবে না, সেইগুলো আপনার মাছের ভালো প্রোটিন জাতীয় খাবারে রূপান্তরিত হবে। এটাই হচ্ছে অত্যন্ত মানে একটা কার্যকরী। আর শেষ করার আগে বলবো, যেটা উনি প্রথমেই বলেছিলেন, এই যে ধরুন ছোটখাটো পুকুরগুলোতে আমরা এমন কিছু চাষের জন্য রেখে দিতে পারি, ধরুন এমন দেখবেন ওই ছোট আপনার ওই ডোবাই রাখি, বর্ষাকালে একটু জল থাকে, অন্য সময় জল থাকে না, তো সেই সমস্ত জায়গাতে আমরা যদি এই যে কই মাছ, এখন আপনার এখানে বিশেষ করে আপনারা এমন একটা জায়গায় আছেন পেরোলেই আপনার ওই বিভিন্ন যে সিটগুলো পাবেন, ওই চারাগুলো নিয়ে আপনারা কই মাছ যদি ছড়িয়ে দিতে পারেন। এখন আপনার এই ভিয়েতনামি কই বলি, ওটা একটা স্টেন যদিও ভিয়েতনামি কই আর আমাদের কই ডিফারেন্স কিছু নেই, অ্যাকচুয়ালি ওটা ডেল্টা ওখানকার কই, ওটা ইন্টারনেটে দেখবেন স্কোয়ার হেড ক্লাইম্বিং পার্টস বলেছে। যাই হোক, ওই কইটা একটু দ্রুত বাড়ে, এটাই ওই কই আমরা কিছু দিয়ে ওই সমস্ত হাজা মজা যে জায়গায় এমনি পড়ে আছে কিছুই আপনার ইউজ হচ্ছে না, সেখানে আমি কিছু তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া,
পাওয়া যায়। সেই মনোসেক্স তেলাপিয়া যদি ওটার জন্য একটা আমাদের লাইসেন্স লাগে, সে নয় করে নিলেন, সেই কিছু তেলাপিয়া ছেড়ে দিলে এমনি যে পুকুরটা পড়ে আছে, ডোবাটা পড়ে আছে, সেখান থেকে কিন্তু আমরা সুন্দর একটা প্রোডাকশন কিন্তু নিয়ে নিতে পারবো। যাই হোক, তো আর বিস্তারিত না, এই কটে আলোচনা করলাম। আর যদি কিছু প্রশ্ন থাকে আমাদের এগ্রিকালচার রয়েছেন, প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।